আজকে আমরা যে টপিকগুলো পড়বো তার মধ্যে যা যা আছে সেগুলো হচ্ছে আপনার নেটওয়ার্ক প্রোটোকল আছে, বিভিন্ন ধরনের যে প্রোটোকলস আছে সেগুলো সম্পর্কে পড়বো। এই প্রোটোকলস নিয়ে আমরা আগেও বিভিন্ন অংশে পড়েছি। তো আজকে হচ্ছে এই টপিকটা স্পেশালি প্রোটোকলের জন্য। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং ডিভাইস আছে, ডিভাইসগুলো সম্পর্কে পড়বো। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হটস্পট আছে, হটস্পট সম্পর্কে পড়বো। তারপর সর্বশেষ হচ্ছে ব্যান্ডউইথ। তো এই যে এখানে যে টপিকগুলো আছে তার মধ্যে এইখানে হটস্পটের একটা অংশ, এই হটস্পটের একটা অংশ বিসিএস এর সিলেবাসে উল্লেখ আছে। তো আমি এই সবটাই পড়াবো কারণ এটা রিটেন পরীক্ষায় কাজে লাগবে। আর ব্যান্ডউইথটা এখানে আমাদের প্রিলিমিনারি সিলেবাসে উল্লেখ নাই, কিন্তু এটা এখান থেকে প্রশ্ন আসে, প্রিলি তো এটা ইম্পর্টেন্ট, রিটেন ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস যেগুলো আছে, তো এই নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে প্রিলিতে কিছু বলা নাই, অর্থাৎ সিলেবাসে উল্লেখ নাই, কিন্তু প্রশ্ন আসে। এবং হচ্ছে এই অংশটা, এই নেটওয়ার্কিং ডিভাইসের একটা বড় অংশ আপনার রিটেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর নেটওয়ার্কিং প্রোটোকলটা এটাও প্রিলিতে আছে ছোট পরিসরে, কিন্তু রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এক কথায় আজকে আমরা যতগুলো টপিক পড়বো সবগুলো রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, প্রিলির জন্য গুরুত্বপূর্ণ। আর এখানে ম্যাক্সিমাম টপিকই প্রিলি সিলেবাসে উল্লেখ নাই, কিন্তু জাস্ট আমার মনে হয়েছে এগুলো অন্তত পড়া উচিত একবার করে হলেও। এগুলো পড়া হলে আপনাদের প্রিলির জন্য সুবিধা হবে, আর রিটেনের জন্য অবশ্যই কাজে লাগবে। আর এখান থেকে 2 নম্বরের মতো আপনি পরীক্ষায়, বিশেষ পরীক্ষার প্রিলিতে আশা করতে পারেন, মানে আজকের ক্লাস থেকে 2 নম্বরের মতো আশা করা যাবে। তো আজকের টপিক গুলো অনেক গুরুত্বপূর্ণ। এই টপিক গুলো পড়ার পর আপনারা যেহেতু সামনে 2-3 দিন 4 দিন বন্ধ পাচ্ছেন, বন্ধের মধ্যে এই টপিক গুলো রিভাইজ করবেন। আপনাদের একটা পরীক্ষা হবে, লাস্ট 2টা ক্লাস আর আজকের ক্লাস মিলে 3টা ক্লাস নিয়ে একটা পরীক্ষা হবে কিছুদিন পরই। আমি পরীক্ষার কথা জানাবো ক্লাস শেষে। তো আজকে আমরা শুরু করি। আমাদের প্রথম টপিকটা হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকলস। তো আমরা এটা দিয়ে শুরু করব। তো প্রোটোকল মানে হচ্ছে কিছু নিয়ম নীতি। এটা আমরা শুরুর দিকে বলেছিলাম যে প্রোটোকল মানে হচ্ছে কিছু নিয়ম নীতি। তো আমরা যখন নেটওয়ার্কে থাকবো, নেটওয়ার্কে যখন আমরা কতগুলো ডিভাইসকে কানেক্ট করব, অর্থাৎ আপনার কাছে একটা কম্পিউটার আছে, আমার কাছে একটা মোবাইল আছে, বা আমাদের দুইজনের 2টা মোবাইল আমরা কানেক্ট করব ইন্টারনেটের মাধ্যমে। তো আমি চাইলেই কিন্তু কানেক্ট হয়ে যাবে না। এর জন্য কি করতে হবে, আমাকে ইন্টারনেটের বিভিন্ন রুলস এর মধ্যে যেতে হবে। তাহলে ইন্টারনেটের যে নিয়ম নীতিগুলো আছে এগুলোকে আমরা এক কথায় বলতে পারি এগুলো হচ্ছে আপনার ইন্টারনেট প্রোটোকলস। প্রোটোকল মানে হচ্ছে নিয়ম নীতি, অর্থাৎ একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস কিভাবে কানেক্টেড হবে। তো এই কানেক্টেড হওয়ার জন্য কিছু কন্ডিশনস আছে, কিছু রুলস আছে। তো এই যে রুলস কন্ডিশনস, যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো কেই একত্রে আমরা বলতে পারি এগুলো হচ্ছে আপনার প্রোটোকলস। তাহলে আমরা এভাবে বলতে পারি যে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যখন আমরা ডেটা কমিউনিকেশন করব, তাহলে ডেটা কমিউনিকেশন করতে গেলে বা ডেটা ট্রান্সমিট করতে গেলে আমাদেরকে কিছু সুনির্ধারিত বা কিছু সেট অফ রুলস এগুলো মানতে হবে। এই যে সেট অফ রুলস গুলো আছে এইগুলোকে একসাথে আমরা বলি হচ্ছে নেটওয়ার্কের প্রোটোকল। তার মানে নেটওয়ার্কে যখন আমরা কোনো একটা ডেটা আদান প্রদান করব, তখন আমরা যে রুলস গুলোর মধ্যে দিয়ে যাব সেগুলোকে আমরা বলি হচ্ছে প্রোটোকল। তো এই প্রোটোকল আমাদের বিভিন্ন কাজে লাগবে। ধরেন আমি হচ্ছে আপনার কোনো একটা ফাইল শেয়ার করব, আপনাকে আমি একটা ফাইল পাঠাবো, এই ফাইলটা তাহলে আমি ইমেলে পাঠাতে পারি, অথবা অন্য কোনো ভাবে মেসেঞ্জারে হোক, বা হচ্ছে আপনার অন্য যে কোনো ওয়েতে হোক আমি পাঠাতে পারি। এই যে ফাইলগুলো আমি পাঠাবো, তো ফাইলগুলো পাঠানোর জন্য আমরা বিভিন্ন ধরনের প্রোটোকল ব্যবহার করি। ধরেন আমরা যদি ইমেইলে ফাইলটা পাঠাই, তাহলে ইমেইলে আমরা পড়েছিলাম যে ইমেইলে এসএমটিপি প্রোটোকল আছে। হ্যাঁ, এসএমটিপি প্রোটোকল আছে, তারপর হচ্ছে আইমেপ প্রোটোকল আছে, পপ3 প্রোটোকল আছে। এই যে প্রোটোকল গুলো, ধরেন আমি যদি একটা ফাইল আপনাকে পাঠাই, ইমেইলে যখন সেন্ড করব, সেন্ড করার জন্য এসএমটিপি প্রোটোকলটা কাজে লাগবে। আবার যখন আমি একটা ফাইল রিসিভ করব তখন কাজে লাগবে পপ3 প্রোটোকল। আবার যখন ফাইলটা সার্ভারে যখন এটা ম্যানেজ হবে তখন কাজে লাগবে হচ্ছে আইমেপ প্রোটোকল। তো এই ফাইলটা যদি আমি অন্যভাবে পাঠাই তখন আবার ফাইল ট্রান্সফার প্রোটোকলে পাঠাতে পারি। আমরা যখন ডিরেক্ট হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে পাঠাই তখন হয়তো ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ওই প্রোটোকলের কিছুটা সহায়তা নিতে পারি। তো এখানে বিভিন্ন ধরনের প্রোটোকল আছে। ঠিক আছে, তো এই বিভিন্ন ধরনের প্রোটোকল যে আছে এই প্রোটোকল গুলোর কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন। সবগুলো হচ্ছে আমাদের এই নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সমিশনে সহায়তা করবে। আমরা যখন ইন্টারনেট ইউজ করি তখনও প্রোটোকল টিসিপি আইপি প্রোটোকলটা কাজ করে, অথবা ইন্টারনেটে যখন আমরা কোনো ফাইল পাঠাই তখন হচ্ছে এফটিপি প্রোটোকল কাজ করে। তো আমরা হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট 2-3টা প্রোটোকল সম্পর্কে জানবো যেগুলো পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো 1 নম্বর আমরা যেটা জানবো সেটা হচ্ছে টিসিপি আইপি। টিসিপি মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, টিসিপি মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তাহলে আমরা বলতে পারি টিসিপির পুনরূপ হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অবলিক ইন্টারনেট প্রোটোকল। তাহলে দেখেন প্রোটোকল মানে কি বলেছিলাম আমরা, হচ্ছে এটা হচ্ছে
সেট অফ সাম সেট অফ রুলস। এই যে সেট অফ রুলস আছে মানে কিছু নিয়ম নীতি আছে, তো এই নিয়ম নীতির বা হচ্ছে এই যে প্রোটোকল গুলোর একটা প্রোটোকল হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, যেখানে যেটা আমরা এই ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলটা কাজে লাগে কোথায়, আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি, তো ইন্টারনেট ব্যবহার করলে তখন হচ্ছে আমাদের ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলটা কাজে লাগবে। ইন্টারনেটের সাহায্যে যখন আমরা কোনো আহ, আমরা যখন কোনো জায়গায় ব্রাউজ করি, কোনো একটা ব্রাউজার যখন ব্রাউজ করি বা কোনো কিছু খুঁজি, তখন আমাদের এই টিসিপি আইপি প্রোটোকলটা কাজে লাগে। আর এই টিসিপি আইপি প্রোটোকলটা যখন আপনার প্রথম ইন্টারনেট চালু হয়েছিল, তো প্রথম ইন্টারনেট যেটা চালু হয়েছিল তখন এটার নাম ছিল আরপানেট। আমরা এটা জানি যে ইন্টারনেট যখন প্রথম চালু হয়েছিল তখন এর নাম ছিল আরপানেট। তো এই আরপানেটে হচ্ছে আপনার এই টিসিপি আইপি প্রোটোকলটা ব্যবহার করা হয় প্রথম। আর হচ্ছে এটা হচ্ছে আরপানেট যখন আর কি প্রথম দিকে আহ, এসেছিল, আহ, 1969 সালে যখন ইন্টারনেট আসে তার আর অনেক পরে আর কি 1982-83 সালের দিকে, তখন আর কি এই আরপানেট প্রযুক্তির সাথে এই ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলটা যুক্ত হয়। তো এই ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলটাকে 4টা লেয়ারে ভাগ করা হয়, 4টা লেয়ার বা স্তরে ভাগ করা হয়। তো এই 4টা লেয়ার এর 4টা যে লেয়ার আছে, এই 4টা লেয়ারের মধ্যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, আরেকটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, আরেকটা হচ্ছে নেটওয়ার্কিং লেয়ার, আরেকটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। তো এই ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলকে 4টা লেয়ারে ভাগ করা হয়, তার মধ্যে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, আরেকটা হচ্ছে ট্রান্সপোর্ট, একটা হচ্ছে নেটওয়ার্কিং, আর একটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। তো এই যে লেয়ার গুলো আছে, তো এই লেয়ার গুলোর মধ্যে কিছু প্রোটোকলস আছে, অর্থাৎ এই ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল হচ্ছে অনেকগুলো প্রোটোকলের সমন্বয়ে গঠিত একটা প্রোটোকল, যেখানে এখানে আইপি প্রোটোকল আছে, টিসিপি প্রোটোকল আছে। যেমন ট্রান্সপোর্ট লেয়ারে, এটা ইম্পর্টেন্ট, এই তথ্যটা মনে রাখবেন যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের যে টিসিপি প্রোটোকলটা আছে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে থাকে। আর ইন্টারনেট প্রোটোকল যেটা আছে সেটা থাকে হচ্ছে ইন্টারনেট লেয়ারে, বা হচ্ছে আমাদের এই 3 নম্বর যে নেটওয়ার্কিং লেয়ার ছিল এটাকে আমরা বলছি ইন্টারনেট লেয়ার। 3 নম্বর যে লেয়ারটা আছে, 3 নম্বর লেয়ারটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। আরেকটা লেয়ার হচ্ছে আপনার এই যে, একটু ভালো করে খেয়াল করেন, প্রথমটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, তারপর হচ্ছে ইন্টারনেট লেয়ার। এই ইন্টারনেট লেয়ারে হচ্ছে আমরা আইপি প্রোটোকলটা আর কি ব্যবহার করি। আর আরেকটা যেটা আছে নেটওয়ার্কিং প্রোটোকল। তো এই প্রোটোকলে হচ্ছে আমরা আপনার যে অ্যাডাপ্টার গুলো আছে বা হচ্ছে কম্পিউটারে যখন আমরা ইন্টারনেট কানেক্ট করি করার জন্য কিছু কার্ড লাগে, তো ওই কার্ড গুলো হচ্ছে ধরা হয় কোথায়, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের নেটওয়ার্ক লেয়ারে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন ধরনের ট্রান্সমিশন মিডিয়া আছে। মিডিয়া বলতে হচ্ছে আমরা ট্রান্সমিট যখন করি তখন আমরা কিসের মাধ্যমে ডেটাগুলো পাঠাই, সেগুলো হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া। তাহলে এই ট্রান্সমিশন মিডিয়া গুলো থাকবে হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ারে। তাহলে এখান থেকে আপনারা যেটা মনে রাখবেন সেটা হচ্ছে টিসিপি/আইপি প্রোটোকলে এই যে এফটিপি আছে, ফাইল ট্রান্সফার প্রোটোকল, তারপর হচ্ছে পপ3 প্রোটোকল। পপ3 প্রোটোকল হচ্ছে ইমেল গ্রহণ করার জন্য ব্যবহার করা হয়। তো এই প্রোটোকলটা ইউজ করা হয় অ্যাপ্লিকেশন লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ারে ইউজ করা হয় টিসিপি, ইন্টারনেট লেয়ারে হচ্ছে আইপি, আর নেটওয়ার্কিং লেয়ারে হচ্ছে নেটওয়ার্কিং কার্ড। এই কয়েকটা তথ্য এখান থেকে একটু ভালো করে মনে রাখবেন। তাহলে এই ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের কাজটা কি, এটা হচ্ছে আমরা আমরা যে আমাদের ডিভাইসে ইন্টারনেট কানেক্ট করি, ইন্টারনেটের মাধ্যমে কোনো একটা তথ্য খুঁজে বের করি, তখন হচ্ছে এই ইন্টারনেটের মাধ্যমে আমরা যা কিছু করতে চাই, অর্থাৎ আমরা একটা ফাইল পাঠাবো, একটা ইমেল করব, এই ওভারঅল সবগুলো কাজ করার জন্য যে প্রোটোকল গুলো আমরা ব্যবহার করি, যে নিয়ম নীতিগুলো ব্যবহার করি, এগুলো আমরা দেখি না, কিন্তু আমরা যখন কাজটা করি তখন হচ্ছে আমাদেরকে সাহায্য করে। তো আমরা যখন হচ্ছে এই কোন একটা ফাইল পাঠাই অথবা যখন কোনো একটা ডেটা আমরা ইন্টারনেট থেকে খুঁজে বের করি বা ডেটা ব্রাউজ করি, তখন আমরা জানি না কিন্তু এই প্রোটোকল গুলো সবগুলোই হচ্ছে কাজ করে। তাহলে এখান থেকে আমরা আরেকটা তথ্য মনে রাখবো যে এই টিসিপি/আইপি প্রোটোকলটা এটা হচ্ছে উদ্ভাবন হয় 1982 সালে, আর এটা কাজে লাগে হচ্ছে 1983 সালে, মানে 1 বছর পরে আরপানেটের সাথে এটা হচ্ছে প্রথম যুক্ত হয়, অর্থাৎ আরপানেটে টিসিপি/আইপি প্রোটোকলটা ব্যবহার শুরু করা হয়। আর এটা লেয়ার হচ্ছে 4টা। তো এই যে আমি বলছি যে টিসিপি আইপি প্রোটোকল, এরপরে একটা হচ্ছে এফটিপির কথা বলছিলাম। এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে আপনার আপনি যে কোনো একটা কম্পিউটার থেকে অন্য কোনো একটা কম্পিউটারে বা অন্য কোনো একটা জায়গায় ইন্টারনেট ব্যবহার করে বা নেটওয়ার্ক ব্যবহার করে আপনি হচ্ছে ফাইলটা পাঠাবেন, তখন হচ্ছে আপনার এই এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকলটা কাজে লাগবে। তার মানে যখন আমরা ইন্টারনেট ব্যবহার করে কোনো একটা ফাইল শেয়ার করি কারোর সাথে, তখন আমাদের এই ফাইল ট্রান্সফার প্রোটোকল এটা হচ্ছে স্পেশালি কাজ করে। তো এরপরে আরো কিছু প্রোটোকল আছে, যেমন হচ্ছে আপনার ডিএইচসিপি আছে। তো ডিএইচসিপি হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল।
ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। আমরা একটু পরে একটা টপিক পড়বো, সেটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হচ্ছে আমরা যখন ইন্টারনেটে কোনো একটা ডিভাইস ব্যবহার করি, ধরেন আমার কাছে একটা মোবাইল আছে, আমি মোবাইল থেকে ইন্টারনেট চালাচ্ছি। তো এই যে আমি আহ, বা হচ্ছে আমার কম্পিউটার থেকে ইন্টারনেট চালাচ্ছি, তো আমরা যখন আমাদের ডিভাইস থেকে ইন্টারনেট চালাই, তখন যে ডিভাইসটা ইন্টারনেটে যুক্ত হবে, তো ওই ডিভাইসটার জন্য একটা ইউনিক আইপি অ্যাড্রেস তৈরি হবে। ওই ডিভাইসটার জন্য একটা ইউনিক আইপি অ্যাড্রেস তৈরি হবে। তো আইপি অ্যাড্রেসটা কোত্থেকে আসে, সেটা হচ্ছে আপনি যখন ইন্টারনেটের লাইন নেন, তো যারা হচ্ছে আমাদের ব্রডব্যান্ড প্রোভাইডার বা যারা আমাকে ইন্টারনেট দেয়, তারা হচ্ছে কি করে এই আমাদের আইপি অ্যাড্রেসটা দেয়। অর্থাৎ এই আইপি অ্যাড্রেস দিয়ে বোঝা যাবে যে আপনি কোন জায়গা থেকে আপনি নেটটা ইউজ করছেন, আপনার ডিভাইস কোনটা, বা হচ্ছে আপনার লোকেশন কোথায়, ঠিক আছে, বা হচ্ছে আপনি বিশ্বের কোন রিজিয়নে আছেন। তো এই বিশ্বের সব মানুষের জন্য যারা হচ্ছে ইন্টারনেটের বাসিন্দা বা ইন্টারনেট ব্যবহার করে, যাদেরকে আমরা নেটিজেন বলি, মানে ইন্টারনেটের যারা বাসিন্দা তাদেরকে আমরা বলি হচ্ছে নেটিজেন। যারা হচ্ছে নেটিজেন বা হচ্ছে যারা নেট চালাচ্ছে, তাদের সবার জন্য একটা করে ইউনিক অ্যাড্রেস থাকে, এটাকে আমরা বলি আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসটা হচ্ছে কি করা হয়, এটা হচ্ছে ম্যানুয়ালি জেনারেট করা হয়, মানে অটোমেটিক না। এটা এটা হচ্ছে আপনার, আপনি যখন নেট চালাবেন তখন আপনার জন্য একটা আইপি অ্যাড্রেস দেওয়া হবে। তো এই যে আইপি অ্যাড্রেসটা দেওয়া হয়, তো এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আপনার ইউনিক একটা আপনার আইডেন্টিটি প্রকাশ করবে। তো এই আইপি অ্যাড্রেস কথা এই জন্য বলছি যে এই ডিএইচসিপি যেটা আছে, মানে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, তো সেইখানে হচ্ছে যেটা হয়, সেটা হচ্ছে যখন আমাদের আমরা যখন কোনো একটা বড় নেটওয়ার্ককে যখন মানে বড় নেটওয়ার্ক ব্যবহার করি, অর্থাৎ যেসব নেটওয়ার্কে একসাথে অনেক মানুষ হচ্ছে নেটওয়ার্কটা ব্যবহার করছে, অর্থাৎ আপনি কোনো একটা নেটওয়ার্কে অ্যাক্সেস নিছেন, তো এমন হয় যে ওই নেটওয়ার্কে যারা প্রবেশ করেছে তাদের জন্য আইপি অ্যাড্রেস তৈরি করা দরকার হয়। এখন ধরেন একসাথে কোনো একটা জায়গাতে কোনো একটা নেটওয়ার্কে একসাথে 2000 মানুষ প্রবেশ করলো, একসাথে 2000 মানুষ প্রবেশ করলো, তাহলে আহ, যে আগে প্রবেশ করলো তাকে আমি একটা আইপি অ্যাড্রেস দিলাম, যে একটু পরে করলো তাকে আমি আরেকটা আইপি অ্যাড্রেস দিলাম, যে আরেকটু পরে করলো তাকে আমি আরেকটা আইপি অ্যাড্রেস দিলাম। কিন্তু যখন খুব কাছাকাছি সময় অনেকগুলো মানুষ একসাথে নেটওয়ার্কটা ব্যবহার করবে, তখন তাদের জন্য কি করতে হবে, আমাকে একটা আইপি অ্যাড্রেস তৈরি করে দিতে হবে। এই আইপি অ্যাড্রেসটা তখন ম্যানুয়ালি তৈরি করা খুব কঠিন হয়ে যায়। তখন আমি একজন একজন করে নাম ধরে ধরে একটা আইপি অ্যাড্রেস তৈরি করবো, নাম্বার বানাবো, যেহেতু সময় কম মানুষ বেশি, তখন আমার আইপি অ্যাড্রেস তৈরি করা কঠিন হয়ে যায়। তখন আমরা হচ্ছে একটা প্রোটোকল ব্যবহার করি, সেই প্রোটোকলের নাম হচ্ছে ডিএইচসিপি। যেটা কি করে, এটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি অটোমেটিক্যালি কি করে, সে হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস জেনারেট করে। তাহলে আমরা বলতে পারি যেখানে অনেক মানুষ বা হচ্ছে যেখানে অনেকগুলো আইপি অ্যাড্রেস তৈরি করা দরকার হবে কম সময়ের জন্য, বা বড় বড় নেটওয়ার্কের জন্য, যখন আমরা অনেক বেশি আইপি অ্যাড্রেস আমাদের তৈরি করা দরকার হয়, তখন আমরা কি করি, তখন আমরা কম সময়ে আইপি অ্যাড্রেস গুলো জেনারেট করার জন্য তারা করে আমাদের, সেটা হচ্ছে খুব কম সময়ে কি করে আমাকে আইপি অ্যাড্রেস জেনারেট করে দিচ্ছে। তাহলে ধরেন আমি আমি এখানে আছি, হ্যাঁ, আমি হচ্ছে কি করব, আমার আইপি অ্যাড্রেস দরকার। তো এখান থেকে হচ্ছে অটোমেটিক একটা রিকোয়েস্ট তৈরি হবে, আইপি অ্যাড্রেস জেনারেট করার জন্য একটা রিকোয়েস্ট তৈরি হবে। তো তৈরি হলে কি হবে, এটা যাবে হচ্ছে ডিএইচসিপি প্রোটোকল তাদের সার্ভারে যাবে। তো সার্ভারে যাওয়ার পরে সেখান থেকে হচ্ছে আপনাকে একটা আইপি অ্যাড্রেস জেনারেট করে পাঠাবে। তাহলে নেটওয়ার্কে যারা যারা প্রবেশ করলো তাদের এই নির্দিষ্ট একটা নম্বর থাকলো, যাদেরকে হচ্ছে পরে আলাদা করা সম্ভব যে কে কোনটা ছিল। তাহলে আমরা বলতে পারি যেখানে হচ্ছে ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস তৈরি করা কঠিন, মানে হাতে হাতে সবার জন্য একটা করে আইপি অ্যাড্রেস বানানো কঠিন, সেইখানে আমরা ইউজ করি ডিএইচসিপি বা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। যেটা যে করবে সেটা হচ্ছে এটা খুব কম সময়ে সবার জন্য স্বয়ংক্রিয়ভাবে আইপি অ্যাড্রেস তৈরি করে দিবে। তো এটা ছিল ডিএইচসিপি প্রোটোকল। এরপর আমরা হচ্ছে দেখবো যে ভিওআইপি প্রোটোকল, মানে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। ভিওআইপি হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। তো এই যে ভিওআইপি আছে, মানে ভিওআইপি মানে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, এটার নাম শুনে বোঝা যাচ্ছে এটা ভয়েস নিয়ে কাজ করে, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। তো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় যে প্রোটোকল গুলো আছে তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। এর কারণ হচ্ছে আমরা যখন মেসেঞ্জারে কাউকে কল দেই, বা হচ্ছে হোয়াটসঅ্যাপে কাউকে কল দেই, বা হচ্ছে আমরা কাউকে ভাইবারে কল দিই, তো আমরা যখন এই কলগুলো করি, এই কলগুলো করার জন্য আমরা হচ্ছে ভিওআইপি প্রোটোকলটা ব্যবহার করি। তো ভিওআইপি প্রোটোকলটা ব্যবহার করি, অর্থাৎ আমরা জানি যে কথা বলার জন্য সিম ব্যবহার করতে হয়, মানে আমরা এতদিন জেনে আসছি বা আমরা এতদিন ব্যবহার করে আসছি যে কাউকে কল দেওয়ার জন্য, কাউকে ফোন করার জন্য আমরা কি করি, সিম থেকে কল দেই, বা মোবাইল থেকে কল দেই, বা টেলিফোন থেকে কল দেই। তো এই কলের যে সিস্টেমটা আছে, এখানে একটা বড় ধরনের চেঞ্জ নিয়ে আসছে এই ভিওআইপি প্রোটোকলে। সেটা কি করা হয়েছে যে এখানে চিন্তা করা হলো যে আমরা যে ইন্টারনেটটা ব্যবহার করি, আমাদের
কথাটা বা আমাদের ডেটাটা ট্রান্সমিট করবো আমরা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে। তাহলে যেটা হবে, তাহলে আমাদের জন্য কি করতে হবে না, আমাদের জন্য যে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এই কথা বলার জন্য যে সমস্যাটা, মানে আপনি যখন এক দেশ থেকে আরেক দেশে যাবেন তখন আপনাকে সিম চেঞ্জ করতে হবে, অথবা হচ্ছে আপনাকে কি করতে হবে, মানে ওই অন্য একটা নেটওয়ার্কে আপনাকে ট্রান্সফার করতে হবে। তো এই ট্রান্সফার হওয়ার ঝামেলা থেকে বাঁচার জন্য কি হয়েছে, এই ভিওআইপি সিস্টেমটা এসেছে। সেটা হচ্ছে আপনি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কল করতে পারবেন ইন্টারনেট ব্যবহার করে। এতদিন আমরা কি করতাম, ডিরেক্ট তার দিয়ে অথবা তার ছাড়া আপনি জিপি থেকে ধরেন আপনার আরেকটা জিপিতে কল দিবেন, তখন এই যে জিপি কি করতো, তাদের নেটওয়ার্কটা ব্যবহার করতো, শুধু জিপি নেটওয়ার্ক ব্যবহার করে তারা কি করতো, জিপি থেকে জিপিতে কল। অথবা আপনি ধরেন জিপি থেকে রবি কল দিবেন, রবিতে কল দিবেন, তাহলে তখন জিপি আর রবি নেটওয়ার্কটা ব্যবহার করতো তারা, করে হচ্ছে জিপি থেকে রবিতে কল দিত। তো এখন যেটা হয়েছে, আমরা মেসেঞ্জারে বা ভাইবারে বা হোয়াটসঅ্যাপে বা হচ্ছে স্কাইপে যে কলগুলো দেই, সেটা হচ্ছে সরাসরি আমরা ইন্টারনেট ব্যবহার করে কলটা দিচ্ছি। তো এই যে আমরা প্রোটোকলটা ব্যবহার করছি, এটাকে বলা হয় ভিওআইপি বা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। তো বাংলাদেশে এটাও এখনো হচ্ছে ওই ভ্যালিড পর্যায়ে এখনো ওইভাবে যায় নাই ভিওআইপি। অর্থাৎ অনেক দেশে হচ্ছে ভিওআইপি যারা ব্যবহার করে তাদের জন্য একটা ট্যাক্স আর কি সরকারের কাছে যায়। অর্থাৎ প্রত্যেকটা আমরা যখন কল করি তার জন্য একটা নির্দিষ্ট ট্যাক্স কোথায় যাবে, সরকারের কাছে যাবে। এই কলের একটা যে খরচ, সেখান থেকে একটা ট্যাক্স যাবে। তো আমাদের দেশে এখনো এটা ওইভাবে এখনো ভ্যালিড করা হয়নি, মানে সরকারিভাবে এটাকে পুরোপুরি অনুমোদন দেওয়া হয়নি এখনো, অর্থাৎ খাতা কলমে এখনো সরকারি খাতার এটা অ্যাড হয়নি। না হওয়ার কারণে এটা হচ্ছে এখানে যে আমরা কল করছি, এটা হচ্ছে এখানে ট্যাক্স ফাঁকি হচ্ছে প্রচুর। অর্থাৎ সরকারকে কোনো ধরনের ট্যাক্স ছাড়াই আমরা কি করছি, কল করছি, এবং এটা ফ্রিতে করছি। তো আমরা যে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের কথা বলছি, তো এই ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলে যেটা হয় সেটা হচ্ছে আমরা কোনো একটা ডিভাইস থেকে যখন কাউকে কল দিব, তখন আমরা কি করি, আমরা হচ্ছে কোনো একটা আমাদের যে মোবাইল আছে বা কম্পিউটার আছে, আমরা সেটা কোনো না কোনো একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড হই। হওয়ার পরে তো এই আমাদের এই কলটাকে ফরওয়ার্ড করে দেওয়া হয় ইন্টারনেটে। ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে আমরা বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা বলছি। অর্থাৎ এখন কিছু আইপি ফোন আছে। তো আইপি ফোন আপনার হচ্ছে ডিরেক্ট মোবাইল, আলাদা মোবাইল। আইপি ফোন অর্থাৎ আইপি ফোনের একটা নম্বর থাকবে। আপনি একটা নম্বর থেকে একটা নম্বরে কল দিতে পারবেন। কিন্তু মাঝখানে কি থাকবে না, কোনো ধরনের হচ্ছে যে গ্রামীণ ফোন বা হচ্ছে রবি, টেলিটক এই ধরনের কোনো মোবাইল অপারেটর আপনাকে ব্যবহার করতে হবে না। আপনি এই কলটা হচ্ছে কোথায় দিবেন, ইন্টারনেটের মাধ্যমে দিবেন। এবং ওই আইপি ফোনগুলোতে ৩০ পয়সা বা ৩২ পয়সা ওইরকম বা ২৫ পয়সা ওইরকম কল রেটে কথা বলা যায়। তো এই যে সিস্টেমটা, এটা হচ্ছে ভিওআইপি, অর্থাৎ আমরা ইন্টারনেট ব্যবহার করে কারোর সাথে কথা বলতে পারছি, ভিডিও কল করতে পারছি, অডিও কল করতে পারছি, বা ডেটা শেয়ার করতে পারছি। তো এই প্রোটোকলটা হচ্ছে ভিওআইপি প্রোটোকল। তো এই প্রোটোকলের বাইরে আরো কিছু প্রোটোকল এসএমটিপি, এগুলো আমরা ইমেলের মধ্যে ইমেলের অংশ পেয়েছি। তো ইমেলের অংশ ওগুলো আমরা দেখেছিলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আসে এটা। তো আইপি অ্যাড্রেস হচ্ছে আমি শুরুতেই বলেছিলাম যে ইন্টারনেটে যতগুলো ডিভাইস কানেক্টেড থাকবে সবগুলো ডিভাইসের জন্য একটা ইউনিক আইডেন্টিটি থাকবে, যেটাকে আমরা বলি হচ্ছে একটা ইউনিক অ্যাড্রেস। এই যে অ্যাড্রেসটা, তো এই অ্যাড্রেসটা হচ্ছে এটাকে আমরা বলি আইপি অ্যাড্রেস। অর্থাৎ ইন্টারনেটে যতগুলো ডিভাইস ব্যবহার হবে, বা যতগুলো ডিভাইস বলতে কম্পিউটার হবে বা যে কোনো ডিভাইস ব্যবহার করা হবে, তাদের জন্য একটা নির্দিষ্ট নম্বর থাকবে। এই নম্বরটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেসের জন্য, তো এই আইপি অ্যাড্রেসটা দেয়া হচ্ছে আইএএনএ নামের একটা সংস্থা। আইএএনএ আইএএনএ হচ্ছে ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি। ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি, এই যে প্রতিষ্ঠানটা আছে তারা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেসটা জেনারেট করে দেয়। এখন এই আইপি অ্যাড্রেসটা যখন আমরা জেনারেট করি, তখন আমরা দেখি হচ্ছে আইপি অ্যাড্রেস দুই রকম হয়ে থাকে। একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। আইপি অ্যাড্রেস হচ্ছে দুই রকম, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। তো IPv4 মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। ঠিক আছে, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকলের একটা অ্যাড্রেস। তো IPv4 হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। তো এই ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এর যে সিস্টেমটা, অর্থাৎ যে নাম্বারটা জেনারেট করা হবে, সেই নাম্বারটা কিভাবে থাকবে, নাম্বারটা হচ্ছে থাকবে এরকম। নাম্বারের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে নেটওয়ার্ক অংশ আর একটা হচ্ছে হোস্ট অংশ। একটা হচ্ছে নেটওয়ার্ক অংশ, একটা হচ্ছে হোস্ট অংশ। অর্থাৎ নাম্বারের প্রথম অর্ধেকটা অংশকে আমরা বলবো হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর শেষের অর্ধেকটা অংশকে বলবো হচ্ছে আমরা হোস্ট আইডি। প্রথম অর্ধেকটাকে বলবো আমরা নেটওয়ার্ক আইডি, পরের অর্ধেকটাকে বলবো হচ্ছে আমরা হোস্ট আইডি। এখন এই আইপি অ্যাড্রেসটা হয় হচ্ছে 32 বিটের। আইপি অ্যাড্রেসটা হবে 32 বিটের বাইনারি সংখ্যা। অর্থাৎ আমরা যদি বলি যে এই আইপি অ্যাড্রেস 32 বিটের, তো এটাকে আমরা চারটা পার্টে ভাগ করি। এই যে 32 বিটের আইপি অ্যাড্রেস, এটাকে আমরা কি করি, চারটা অক্টেটে ভাগ করি।
তো এই যে 4টা অক্টেটের মধ্যে প্রথম 2টা অক্টেটকে আমরা বলি হচ্ছে নেটওয়ার্ক আইডি। প্রথম 2টা অক্টেটকে বলি নেটওয়ার্ক আইডি, পরেরটাকে বলি হচ্ছে হোস্ট আইডি। তো এখানে যা বলছি প্রত্যেকটা কথাই হচ্ছে ইম্পর্টেন্ট। এইখানে 4টা কি থাকবে? অক্টেট থাকবে। 4টা অক্টেট, একটা অক্টেটে 8টা করে বিট থাকবে। তাহলে টোটাল 4টা অক্টেটে থাকবে হচ্ছে 4 8 32টা বিট। তো আমরা বলতে পারি যে IPv4 এ 32টা বিট থাকে। এখানে অক্টেট থাকবে 4টা। প্রত্যেকটা অক্টেটে 4টা করে, সরি 8টা করে বাইনারি বিট থাকবে। এই যে 8টা করে বাইনারি বিট, তো এই 32 বিটের একটা বাইনারি সংখ্যা মনে রাখা অনেক কঠিন। তাই যেটা করা হয়, এই সংখ্যাটাকে, এই যে নাম্বারটা, এটাকে আমরা কি করি? ডেসিমালে কনভার্ট করে নিই। ডেসিমালে কনভার্ট করে নিই, অর্থাৎ বাইনারি সংখ্যাটাকে আমরা ডেসিমালে কনভার্ট করে নিই যেন সংখ্যাটা ছোট হয়ে যায়। তো কোনো একটা আইপি অ্যাড্রেস যদি আমি বলি 172.16.37.5, তো এইখানে যে আমরা ডট দিয়ে কানেক্ট করলাম, সংখ্যাটা হচ্ছে 132.16.37.5। এইটা মনে রাখা যতটা সহজ, এই বাইনারি সংখ্যাটা মনে রাখা ততটাই কঠিন। তাই যেটা করা হয়, এই 32 বিটের আইপি অ্যাড্রেসটাকে আমরা কি করি? এটাকে হচ্ছে ডেসিমালে কনভার্ট করে ফেলি। তাহলে আমরা বলতে পারি হচ্ছে যে আইপি অ্যাড্রেস প্রথমে কিসে থাকবে? প্রথমে থাকবে হচ্ছে এটা বাইনারিতে থাকে। পরে এই বাইনারিটাকে আমরা পরবর্তীতে কি করি? কোনো একটা ডেসিমাল সংখ্যায় কনভার্ট করি। তাহলে এখানে আমরা একটা আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি। এখানে একটা বাইনারি সংখ্যার একটা আইপি অ্যাড্রেস আছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা অক্টেটে মানে 8টা করে বিট আছে, যেটাকে আমরা বলি 1 বাইট। 1 বাইট সমান হচ্ছে 8 বিট। তো এই আইপি অ্যাড্রেসে কি হয়? প্রত্যেকটা অক্টেটে 1 বাইট করে ডেটা থাকে বা 1 বাইট করে নাম্বার থাকে। 1 বাইট মানে হচ্ছে 8টা করে বিট থাকে। তো দেখেন এই এতগুলো সংখ্যা দিয়ে, অর্থাৎ এই যে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোকে যদি আমরা বিভিন্নভাবে ভেরিয়েশন করি, তাহলে যতগুলো নাম্বার বানানো সম্ভব, ধরেন আপনি এখানে 001 দিলেন, আরেকজন দিল হচ্ছে 10, আরেকজন দিল 111, এভাবে করে আবার কেউ এখানে 0 দিল, আবার কেউ এখানে 1 দিল, এভাবে করে আমরা যতগুলো নাম্বার বানাতে পারি, তো ততগুলো আইপি অ্যাড্রেস দেওয়া শেষ। অর্থাৎ পৃথিবীতে যত আইপি অ্যাড্রেস জেনারেট হয়েছে, তো এই সবগুলো ছিল হচ্ছে শুরুতে IPv4 ভার্সনের। তো যেহেতু এখানে IPv4 ভার্সনের অ্যাড্রেস যতগুলো তৈরি করা হয়েছে, ততগুলো অ্যাড্রেস বিতরণ করা শেষ। এখন হচ্ছে নতুন ভাবে চিন্তা করা হলো যে এখন আমাদের উপায় কি, আমরা এখন কি করতে পারি? তখন নতুন করে কি করা হলো, এখানে নাম্বার গুলো বাড়িয়ে নতুন একটা অ্যাড্রেস করা হলো, সেটা হচ্ছে IPv6 অর্থাৎ ভার্সন। তাহলে প্রথমে ছিল IPv ভার্সন 4, আর এখন ভার্সন হচ্ছে IPv ভার্সন 6। তো এই যে IPv ভার্সন 6 আছে, সেখানে কি করা হয়েছে? কিছু ঘর বাড়ানো হয়েছে এবং কিছু বিট বাড়ানো হয়েছে। এটার কারণে কি হলো, আমাদের নাম্বার, নতুন করে অনেকগুলো নাম্বার তৈরি করা সম্ভব। তো এখন যে আইপি অ্যাড্রেস গুলো দেওয়া হচ্ছে, এগুলো মূলত IPv6 দেওয়া হচ্ছে। তো দেখেন IPv6 এর মধ্যে কি থাকে। এইখানে আমরা আগেরটা দেখেছিলাম যে ওখানে বাইনারিতে প্রথমে একটা নাম্বার তৈরি করা হয়, নিচে দেখেন একটা আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি আমরা, সবার নিচে লাইনে একটা আইপি অ্যাড্রেস আছে। এখানে যেটা করা হচ্ছে, এখানে হচ্ছে আমরা এই যে দেখেন আমরা বিশাল বড় একটা আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি, যে এখানে যে আইপি অ্যাড্রেসটা যা করা হয়েছে, এই সবটা আইপি অ্যাড্রেসকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করে নিয়েছি। যেহেতু এতগুলো বাইনারি সংখ্যা মনে রাখা কঠিন, তাই এই আইপি অ্যাড্রেসটাকে আমরা কি করেছি, এটাকে কনভার্ট করে হেক্সাডেসিমালে নিয়ে গিয়েছি। তো IPv4 এর মধ্যে কি করি, আমরা কোন একটা আইপি অ্যাড্রেসকে বাইনারি থেকে আমরা কনভার্ট করি ডেসিমালে, আর এখানে থাকে বাইনারিতে কনভার্ট করি আমরা হচ্ছে হেক্সাডেসিমালে। তো এইখানে কিভাবে থাকে দেখেন, এইখানে যেটা হয়, এখানে থাকে হচ্ছে, ওখানে ছিল একটা অক্টেটে 8টা করে বিট, আর এখানে একটা জায়গায় এক একটা পার্টে থাকবে হচ্ছে 16টা করে বিট। এখানে এক একটা পার্টে থাকবে হচ্ছে 16টা করে বিট। তো এরকম 16টা করে বিট এর ঘর যদি আমরা ধরি যে এইটা হচ্ছে এক একটা বক্স, তো এরকম করে বক্স থাকবে কয়টা? বক্স থাকবে হচ্ছে এই যে 8টা বক্স, 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখেন আমরা IPv6 এ বলতে পারি যে টোটাল হচ্ছে 8টা ঘর থাকবে। আগেরটাই ছিল কয়টা? 4টা। আর এখানে ঘর থাকবে হচ্ছে 8টা। এই 8টা ঘরের প্রত্যেকটা ঘরে 16টা করে বিট থাকবে। 8টা ঘরের প্রত্যেকটা ঘরে থাকবে 16টা করে বিট। এই 16টা করে বিট যে থাকবে বাইনারি, সেটা থেকে আমরা কনভার্ট করে নিয়ে যাব হচ্ছে হেক্সাডেসিমালে। তাহলে দেখেন আমরা যদি এই অংশটাকে কনভার্ট করি, প্রথম বক্সটাকে কনভার্ট করি, তাহলে হবে 2001। তারপর যদি এটাকে কনভার্ট করি, পরের অংশটাকে, তাহলে হয়ে যাবে 0DB8। এভাবে যারা আমরা কনভার্সন পারি, তারা আমরা কি করব, এরকম হচ্ছে বাইনারি বিট থাকলে এটাকে আমরা কনভার্ট করে নিব। তার মানে IPv6 ভার্সনে কি করা হয়, যতগুলো বিট থাকে সেগুলোকে আমরা প্রথমে কনভার্ট করে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যায়। তো হেক্সাডেসিমাল সংখ্যা কনভার্ট করি, আর ওইখানে কনভার্ট করি হচ্ছে ডেসিমালে। আর
আগেরটাতে ওখানে ছিল হচ্ছে মাঝখানে ডট চিহ্ন, এখানে কোলনের মতো চিহ্ন আছে, অর্থাৎ আগেরটা ছিল ডট চিহ্ন, এখানে কি থাকে না, ডট চিহ্ন থাকে না। তো এখন দেখেন এই যে আইপিভি 4 আর 6, তো এই দুইটার মধ্যে আমরা বেসিক ডিফারেন্সটা কি বলতে পারি, অর্থাৎ IPv4 আর 6 এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? তো যদি আমরা বলি, তো আমরা প্রথমে বলতে পারি যে IPv4 যেটা ছিল সেখানে আমরা প্রথম যে 32টা বিটের মধ্যে প্রথম যে 16টা বিট ছিল সেটাকে বলেছিলাম নেটওয়ার্ক আইডি, পরের অংশটাকে বলেছিলাম হোস্ট আইডি। তো এখানেও এভাবে বলা যায় যে এখানে যে 128টা বিট আছে, যেহেতু এক একটা ঘরে 16টা করে বিট, 8টা বক্স আছে, তাহলে 8 ইন্টু 16 করলে 128টা বিট হয়। তো এই 128টা বিটটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, তাহলে প্রথম 64 বিটকে বলতে পারি আমরা নেটওয়ার্ক আইডি, পরের 64 বিটকে বলতে পারি আমরা হোস্ট আইডি। এই নেটওয়ার্ক আইডিটাকে আরো ভাগ করা হয়। নেটওয়ার্ক আইডির যে 4টা পার্ট আছে তার মধ্যে 3টা অংশকে বলা হয় গ্লোবাল প্রিফিক্স, আর আরেকটা অংশকে বলা হয় সাবনেট। আর এই হোস্ট আইডির যে অংশটা এটাকে আমরা হচ্ছে ইন্টারফেস আইডিও বলতে পারি। তো এখন আমরা এই দুইটার মধ্যে যদি একটু কম্পারিজন দেখি, অর্থাৎ এইখানে আমরা একটা নেটওয়ার্ক IPv4 একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছি, মাঝখানে ডট দিয়ে কানেক্ট আছে, আর এখানে দেখেন মাঝখানে ডট দিয়ে না কোলন দিয়ে কানেক্ট আছে। এটা আছে ডেসিমালে আর এটা আছে হচ্ছে হেক্সাডেসিমালে। এখানে থাকে হচ্ছে অক্টেট থাকে কয়টা, 4টা, এখানে থাকে হচ্ছে কয়টা, 16টা থাকে। তো আমরা হচ্ছে এখানে একটা বক্সে এই টোটাল বিষয়টা একসাথে দেখি। তাহলে এই IPv4 ভার্সন এসেছে 1981 সালে, 6 এসেছে হচ্ছে 1999 সালে। IPv4 হচ্ছে 32 বিটের আর 6 হচ্ছে 128 বিটের। IPv4 এর যে অ্যাড্রেসটা থাকে মাঝখানে ডট থাকে, আর এখানে হচ্ছে মাঝখানে হেক্সাডেসিমাল নোটেশন থাকে, অর্থাৎ এই যে কোলনের মতো করে এটাকে বলা হয় হেক্সাডেসিমাল নোটেশন। আর এইখানে কতগুলো নাম্বার তৈরি করা হয়, যেহেতু এখানে 32 বিটের একটা নাম্বার, তাহলে 2 টু দি পাওয়ার 32টা সংখ্যা তৈরি করা যাবে। আর এইখানে যেহেতু এটা 128 বিটের নাম্বার, এটা দিয়ে 2 টু দি পাওয়ার 128টা ইউনিক সংখ্যা তৈরি করা যাবে। অর্থাৎ আহ, যদি বলেন যে পৃথিবীতে IPv4 অ্যাড্রেস কয়টা আছে, তাহলে আমরা বলতে পারি যে হিসাব করে এখানে ঠিক আছে, একক দশক শতক হিসাব করলে যা আসবে আমরা বলবো হচ্ছে এতগুলো IPv4 অ্যাড্রেস আছে, মানে সংখ্যা আছে। আর যদি বলেন যে হচ্ছে IPv6, তখন আমরা বলবো যে এই যে এতগুলো একটা IPv6 অ্যাড্রেস আছে। তো আহ, আমরা এখান থেকে প্রথম 3টা জিনিস ভালো করে মনে রাখবো, সেটা হচ্ছে যে এটা হচ্ছে 1981 সালে আসে, এটা হচ্ছে 99 সালে, 4 হচ্ছে 32 বিটের, 6 হচ্ছে 28 বিটের, মানে 128 বিটের। আর এখানে মাঝখানে ডট থাকে, অক্টেট থাকে কয়টা, এখানে অক্টেট থাকে 4টা, আর এখানে অক্টেট থাকে হচ্ছে 16টা। তো এই ছিল IPv4 আর IPv6 অ্যাড্রেস। তো এই যে আইপি অ্যাড্রেসটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা আমাদের ভালো করে পড়তে হবে, এটা আমাদের বিলিভ অ্যাজ ওয়েল এজ রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এই যে যে অংশটা আমরা দেখলাম, এই সবটাই হচ্ছিল হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকলের মধ্যে, অর্থাৎ নেটওয়ার্ক প্রোটোকলের আন্ডারে এই জিনিসগুলো ছিল। তো এখন আমরা দেখবো হচ্ছে হটস্পট টেকনোলজি। হটস্পট টেকনোলজি যেটা আছে সেটা হচ্ছে আমরা যখন নেটওয়ার্কে কোনো একটা ডেটা আদান প্রদান করি, তখন আমরা আদান প্রদান করার সময় আমরা হচ্ছে হয় তার দিয়ে আদান প্রদান করতে পারি অথবা তার বিহীন মাধ্যম দিয়ে। আমি যদি ইন্টারনেটে পাঠাই সেটা হচ্ছে আপনার তার ছাড়া মাধ্যম, ঠিক আছে। আর যদি আমি হচ্ছে ইনফ্রারেড ব্যবহার করি, এটাও তার ছাড়া মাধ্যম। আমি যদি মাইক্রোওয়েভ ব্যবহার করি, রেডিও ব্যবহার করি, এগুলো তার ছাড়া মাধ্যম। আমি তার বলতে আমি অপটিক্যাল ফাইবার ইউজ করতে পারি, টেলিফোনের তার ইউজ করতে পারি, টুইস্টেড পেয়ার কেবল ইউজ করতে পারি, কোএক্সিয়াল কেবল ইউজ করতে পারি। তো আমরা যখন ডিশের তার ব্যবহার করি, ডিশের তারটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। আমাদের যখন বাসায় ব্রডব্যান্ডের লাইন নেই, তখন সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, বা ইন্টারনেটের লাইন নিলে সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। বা যখন আমরা কোন একটা সিম্পল ডাটা পাঠাই, নর্মাল ডেটা গুলো পাঠাই, তখন আমরা টেলিফোনে তার ইউজ করি। তো এই যে আমরা তার দিয়ে কোন একটা ডেটা পাঠাতে পারি অথবা তার বিহীন মাধ্যমে পাঠাতে পারি। তো তার বিহীন মাধ্যমে পাঠানোর জন্য আমরা হচ্ছে একটা হটস্পট জোন তৈরি করি, মানে আমার যে ডিভাইসটা আছে আমি এই ডিভাইসের কাছাকাছি একটা অঞ্চল তৈরি করি, যে এই ডিভাইস থেকে ওই ডিভাইসের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করি, ওই নেটওয়ার্কের মধ্যে কি করা যাবে, ডেটা আদান প্রদান করা যাবে। তাহলে হটস্পট হচ্ছে এমন একটা অঞ্চল বা জায়গা যেখানে এখানকার যে ডিভাইস গুলো থাকবে এই ডিভাইস গুলোর মধ্যে নিজেদের মধ্যে ডেটা আদান প্রদান করা যাবে। তাহলে হটস্পটটা আমরা কেন করি, এটা হচ্ছে এমন একটা প্রযুক্তি যার সাহায্যে আমরা কি করতে পারি, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা পাঠাতে পারি। তো এখন যদি আমরা কতগুলো হটস্পট প্রযুক্তির কথা বলতে চাই, তাহলে আপনার সবাই ব্লুটুথ চিনি। অর্থাৎ ধরেন আপনার বাসায় ইন্টারনেট নাই, আপনি আপনার একটা ফোন থেকে আরেকটা ফোনে কোনো একটা ফাইল পাঠাবেন, তখন কিন্তু আপনি ইন্টারনেট ছাড়াই পাঠাতে পারতেছেন, তখন আমরা কিন্তু ব্লুটুথ দিয়ে পাঠাই। অথবা যারা শেয়ার শেয়ার এর মাধ্যমে পাঠাই, তাহলে এই যে ব্লুটুথের মাধ্যমে পাঠাই, তাহলে এই ব্লুটুথের মাধ্যমে পাঠানো হলে এটা হচ্ছে একটা হটস্পট প্রযুক্তি। তো দেখেন তাহলে এই হটস্পট প্রযুক্তিটা হচ্ছে কি, এটা হচ্ছে এমন একটা
প্রযুক্তি যেটা হচ্ছে আপনার ওয়্যারলেস মিডিয়া ইউজ করে। ওয়্যারলেস মিডিয়া মানে হচ্ছে তার ছাড়া কোনো একটা মাধ্যম ব্যবহার করে। তো এগুলোর সাথে আমরা বিভিন্ন ধরনের ল্যাপটপ, ফোন, নেটবুক, হ্যাঁ, স্মার্টফোন, নেটবুক, নোটবুক এগুলোর মধ্যে ডেটা আদান-প্রদান করতে পারি। তো এর মধ্যে যতগুলো হটস্পট প্রযুক্তি ব্যবহার করা হয় তার মধ্যে ৩ টা হটস্পট প্রযুক্তি হচ্ছে সারা পৃথিবীতে জনপ্রিয়। তার মধ্যে একটা হচ্ছে ব্লুটুথ, একটা হচ্ছে ওয়াইফাই আর একটা হচ্ছে ওয়াইম্যাক্স। এই ৩ টা প্রযুক্তির কথা আমরা সবাই জানি। একটা হচ্ছে ব্লুটুথ, একটা হচ্ছে ওয়াইফাই আর একটা হচ্ছে ওয়াইম্যাক্স। তো আমরা এখন একটু ব্লুটুথ নিয়ে কথা বলবো। তো ব্লুটুথ যে প্রযুক্তিটা আছে, তো এই ব্লুটুথ প্রযুক্তির নামকরণ করা হয় একজন রাজা, ডেনমার্কের রাজা, তার নাম ছিল হচ্ছে ব্লুটুথ, হ্যারাল্ড ব্লুটুথ। তার নামে নামকরণ করা হয়। তো এই ব্লুটুথ প্রযুক্তিটা হচ্ছে আমরা নেটওয়ার্ক যখন করেছিলাম, কম্পিউটার নেটওয়ার্ক তখন করেছিলাম যে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে ছিল ভৌগোলিক বিস্তৃতি অনুসারে ৪ ধরনের। একটা হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, একটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা ছিল মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, একটা ছিল ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে আমরা বলতে পারি যে ব্লুটুথ হচ্ছে একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। কারণ প্যানটা যেটা ছিল সেটা হচ্ছে ছোট পরিসরে যখন আমরা কোনো একটা কতগুলো ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করি তখন এটাকে আমরা বলি হচ্ছে ব্লুটুথ, বা সরি তখন বলতাম হচ্ছে পেন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে ব্লুটুথটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের একটা উদাহরণ, যার সাহায্যে আমরা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদান করতে পারি। এই স্বল্প দূরত্বটা হচ্ছে ১০ মিটার থেকে ১০০ মিটার পর্যন্ত। এই রেঞ্জে আমরা ব্লুটুথের সাহায্যে ডেটা আদান প্রদান করতে পারি। তাই ব্লুটুথের রেঞ্জ হচ্ছে ১০ মিটার থেকে শুরু করে ১০০ মিটার পর্যন্ত। তো এই ব্লুটুথটা যখন আমরা এক ডিভাইসের সাথে আরেক ডিভাইসকে কানেক্ট করি তখন ব্লুটুথটা অন করে দিলেই হয়। অন করে দিলেই কি হবে, এটা অটোমেটিক কনফিগারেশন হয়ে যায়। এটার জন্য আলাদা করে কোনো কিছু ইনস্টল করতে হয় না বা কোনো ধরনের অন্য কোনো ঝামেলায় যেতে হয় না। তাহলে ব্লুটুথ প্রযুক্তিটা হচ্ছে এটা স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই কনফিগার হইতে পারে। আ এটা হচ্ছে ব্লুটুথ প্রযুক্তি আমরা যদি কোনোভাবে কাছে পাঠাচ্ছি কোনো একটা ডেটা যদি হঠাৎ পাওয়া যায় না। তার মানে হচ্ছে অনেক কম। আরেকটা হচ্ছে ব্লুটুথের প্রচুর চার্জ খায়। অর্থাৎ ব্লুটুথ হচ্ছে কি করে বেশি পরিমাণ পাওয়ার কনজিউম করে ফেলে। এটা হচ্ছে ব্লুটুথের অসুবিধা। আরেকটা অসুবিধা হচ্ছে ব্লুটুথের সিকিউরিটিটা কম। বর্তমানে যদিও ব্লুটুথের সিকিউরিটি অনেক বাড়ানো হয়েছে। তো তুলনামূলক কম আরকি। ব্লুটুথের সিকিউরিটি তুলনামূলক কম। একটা ব্লুটুথ নেটওয়ার্ক আপনার ফোন যদি ব্লুটুথ অন থাকে আপনার নেটওয়ার্কের সমাধান হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে ব্লুটুথের রেঞ্জটা হচ্ছে ১০ থেকে ১০০ মিটার। এটা হচ্ছে আপনার অটোমেটিক কনফিগারেশন হয়। আরেকটা বিষয় হচ্ছে এই ব্লুটুথে যখন আমরা একটা ডেটা পাঠাই, তখন আমি যখন ডেটাটা সেন্ড করি, তখন কিন্তু ডেটা রিসিভ করা যায় না। অর্থাৎ যখন আমি ডেটা পাঠাই, তখন কিন্তু আমি রিসিভ করতে পারি না। এই যে সিস্টেমটা এটাকে বলি আমরা হাফ ডুপ্লেক্স প্রযুক্তি। হাফ ডুপ্লেক্স মানে হচ্ছে আপনি একই ডেটা পাঠাতে পারবেন, কিন্তু আ সরি আমি মানে হাফ ডুপ্লেক্স প্রযুক্তি হচ্ছে আপনি একই সময় ডেটা পাঠাতে পারবেন কিন্তু রিসিভ করতে পারবেন না। আবার যখন রিসিভ করবেন তখন ডেটা পাঠাতে পারবেন না। তো ব্লুটুথে যখন কোনো একটা ফাইল আমরা সেন্ড করি, ওই সময়ে একই সময়ে ডাটাটা রিসিভ করতে পারি না। আমি সেন্ড করার পর তারপর হচ্ছে কি করি, এটা রিসিভ আমরা ডুপ্লেক্স প্রযুক্তিটা ব্যবহার করে। আর এটার স্ট্যান্ডার্ড হচ্ছে অর্থাৎ যতগুলো ডিভাইস আছে বা মানে কমিউনিকেশন এগুলোর একটা স্ট্যান্ডার্ড আছে। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে এইটা কোন স্ট্যান্ডার্ডের আন্ডারে, এর নামটা শুনলেই বোঝা যাবে। IEEE 802.15 IEEE 802.50 যখন স্ট্যান্ডার্ড শুনবেন আপনি বুঝবেন এটা হচ্ছে ব্লুটুথ প্রযুক্তি, যেটা হচ্ছে স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদান করে। তাহলে ব্লুটুথের যে স্ট্যান্ডার্ডটা সেটার নাম হচ্ছে IEEE 802.15। ওকে, আমাদের প্রথম 40 মিনিট শেষ। আমরা জাস্ট 5 মিনিট ব্রেক নিয়ে আবার জয়েন করবো একটু পরে। জয়েন করার পরে আমরা বাকি অংশটা